বন্ধুরা, আমার জামাই মূলত একজন প্রবাসী। সে বিদেশে থাকার কারণে আমার সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয় না। কিন্তু একটা মেয়ে মানুষ যে একবার শারীরিক সুখ পেয়েছে, তার জীবনে আসলে পুরুষ ছাড়া থাকা কখনোই সম্ভব না। একদিন আমি আমার শ্বশুরের সঙ্গে এই কাজটা করতে গিয়ে ধরা পড়ে যাই আমার বড় ছেলে আরিফের কাছে। বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? তখন থেকেই আমার বড় ছেলে আর আমার ভেতরে একটা অন্যরকম একটা আলাদা একটা সম্পর্ক হয়ে যায়। এরপর থেকে আমি সবসময় বলতাম, ওর বাবা বিদেশ থেকে আসলে আসুক, না আসলে না আসুক, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার মেশিন তো ঠিকই চলতেছে। হ্যালো আমার কলিজার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। আজকে তোমাদের মাঝে একটি নতুন মজার একটি গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই গল্পটি শুনলে বন্ধুরা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো শুরু করি। বন্ধুরা, আমার নাম হচ্ছে নুসরাত আর আমার বয়স এখন প্রায় ৩০ বছর। আসলে বন্ধুরা, আমার হাজব্যান্ড যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, ঠিক আছে, সে মূলত একজন প্রবাসী। তো বিয়ের আগে আসলে আমার ওই ধরনের অনেক এখনকার বর্তমানে মেয়েরা ৪টা ৫টা করে রিলেশন করে, কিন্তু সেদিক থেকে বিয়ের আগে আসলে আমার কোনো রিলেশন বা প্রেম ভালোবাসা কারো সঙ্গে ছিল না। আমার জামাই ছিল আমার একমাত্র ভালোবাসা, একমাত্র লাভ। তো উনি যেহেতু বিদেশে থাকেন, আসলে সবসময় সম্ভব হয় না ওনার সঙ্গে আমার থাকা বা এই সেই। উনি ৫ বছর পরে একবার ৩ মাসের ছুটি নিয়ে আসেন, আর ওই তখনই একটু তার সঙ্গে আমার মেলামেশা হয়, না হলে কিন্তু বড়সড় খুব একটা বেশি হয় না। কিন্তু একটা মেয়ে যখন সে একা থাকে, তখন সে বাকিটা জীবন কিন্তু একাই কাটিয়ে দিতে পারে, তার কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু বন্ধুরা, একটা মেয়ে যখন একবার কোনো পুরুষ মানুষের ছোঁয়া পেয়ে যায়, হ্যাঁ, বা কোনো পুরুষ মানুষের সঙ্গে যদি সে কোনো শারীরিক সম্পর্ক গড়ে তোলে, তাহলে কিন্তু আসলে সে কোনো সময় কোনো বেলায় কিন্তু সে আর কখনো একা থাকতে পারে না, একা কিন্তু আর সময় কাটাতে পারে না। সে কিন্তু একা একা কোনো সময় রাত্রি যাপন করতে পারে না। এক কথা বলা চলে, আসলে আমার জামাই যেহেতু বিদেশি, আমার আসলে খুব কষ্ট হচ্ছিল। আমার এতটা কষ্ট হচ্ছিল বন্ধুরা, সেটা তোমাদেরকে একদমই আমি বলে বোঝাতে পারবো না যে আমার সত্যিকার অর্থে কী পরিমাণ যে আমার কষ্ট হচ্ছিল। আসলে আমার বিয়ের পরে আমার জামাই যখন আমার সঙ্গে ৩ মাস ছিল, এই ৩টা মাস আমার জীবনে সবচাইতে আলাদা একটা সময় ছিল, গুরুত্বপূর্ণ একটা দিন ছিল। এই ৩টা মাস আমার কাছে অন্যরকম একটা দিন ছিল। কিন্তু বন্ধুরা, যখনই আমার হাজব্যান্ড সে আসলে আমার কাছ থেকে চলে যায়, তখন আর আমি তোমাদেরকে এই কথাটা একদমই বলে বোঝাতে পারবো না যে আমার কাছে আসলে বিষয়টা কতটুকু কষ্টসাধ্য লেগেছিল। অনেক বেশি, অনেক আসলে ৩টা মাস তার সঙ্গে আমি থেকেছি, একসঙ্গে একই বিছানায়, একসঙ্গে আমরা বেড শেয়ার করলাম। উনি আমার সব কিছু দেখলো, আমি ওনার সব কিছু দেখলাম। ৩ মাস থাকতে থাকতে একে অপরের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হইল। যত ধরনের লজ্জা শরম যা কিছু ছিল, এভরিথিং সব কিছু দুজনের মধ্যে একদম ভেঙে গেল। অন্য রকম এখন আমাদের এমন একটা অবস্থা হয়েছে, উনি আমাকে ছাড়া একেবারেই বাঁচতে পারে না, আমিও ওনাকে ছাড়া একেবারেই বাঁচতে পারি না। ওনার প্রতি আমার একটা ভালোবাসা অটোমেটিক সৃষ্টি হয়ে গেছে। আর আসলে উনিও আমাকে অনেক বেশি লাভ করে, অনেক বেশি ভালোবাসে। আর এতটা বেশি ভালোবাসে বন্ধুরা, এটা তোমাদেরকে আর নতুন করে বোঝাবার মতো আর কোনো কিছু নেই। উনি আমাকে যে কতটা চায় বা আমাকে উনি কতটা ভালোবাসে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আসলে প্রবাসী স্ত্রীরা একটু অসুখী হয়ে থাকে, শারীরিক দিক থেকে। তাদের কিন্তু টাকা পয়সা, ধন দৌলত, সোনা গহনা, অলংকার, খাবার দাবার, এই সমস্ত কোনো অভাব নাই। কিন্তু অভাব হচ্ছে একটা জিনিস, আর সেটা হচ্ছে শারীরিক একটা সুখ। যাই হোক, দেখতে দেখতে আমি আমার স্বামীর সঙ্গে ৩টা মাস কাটিয়ে ফেললাম। কাটানোর পরে, বাই দ্য ওয়ে, আমার ৩ ছেলে, মাশাল্লাহ, আমার ৩ ছেলে, ঠিক আছে। আর এখন আমার বয়স হয়ে গেছে একটু বেশি। আমার যখন বিয়ে হয়েছিল তখন প্রায় ছিল ১৫-১৬ বছর, কিন্তু এখন আমার বয়স প্রায় ৩০ বছর। হ্যাঁ, আমার এখন ৩০-৩২ এরকম হবে। তো আমার একটা বড় ছেলে আছে, সে এই মাত্র এসএসসি পরীক্ষা দিল কয়দিন আগে। আর 2টা ছেলে হচ্ছে ছোট। তো আমার কোনো মেয়ে নেই, এই 3টা ছেলে আমার। তো বন্ধুরা, আমার শ্বশুর সেও কিন্তু
একটু জুয়ানি বলতে গেলে, কিন্তু আমার শাশুড়ি নেই। শাশুড়ি আসলে অকালে তার মৃত্যু হয়েছে। আমার শ্বশুর প্রায় সময় বাসায় একা থাকেন। তো তিনি আসলে বাহিরে খুব একটা বেশি আড্ডা এই সমস্ত কিছু দেন না। হ্যাঁ, নিজের মতো করেই থাকেন, বাড়িতেই থাকেন, খুব একটা বেশি আড্ডা সাড্ডা দেন না, এরকমই একা একটা থাকেন। তো আমিও সারাদিন বাসায় থাকি। আর আমি বাসায় থাকলে আমি একটা পাতলা একটা হালকা একটা জামা পরি, ওড়না দোড়না আসলে গায়েটা খুব একটা বেশি দেই না, মাঝে মধ্যে শাড়ি পরি। তো আমার শ্বশুর সেও একা থাকে বাসাতে। আসলে আমার এই যে ৩ ছেলে, সে তো এসএসসি দিয়ে এবার কলেজে উঠলো, আর ২টা ছোট ছেলে, একটা 3-তে পড়ে আর একটা পড়া হচ্ছে 6-এ। তো যাই হোক, মোটামুটি সংসারটা বেশ ভালোভাবেই কিন্তু চলতেছিল। শ্বশুর মাঝে মধ্যে আমি খেয়াল করলাম তিনি প্রায় সময় তার রুমে একা একা থাকেন, এবং আমার শাশুড়িকে তিনি কিন্তু মাঝে মধ্যে মিস করেন এবং তার কথা স্মরণ করে তারপর হচ্ছে অনেক সময় কিন্তু তার মানে তার মনটা অনেক গভীর থাকে, গম্ভীর মুখ, হাসি নেই, মানে একটু কেমন যেন, ঠিক আছে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে এই ধরনের মানুষ খুব কষ্ট লাগে। আসলে তার বউটাও তো অকালে চলে গেছে, তো তিনি আসলে এই বিষয়টা মেনে নিতে পারেন না। তবে সে শারীরিক দিক থেকে কিন্তু অনেক শক্তিশালী। অনেক বয়স্ক মানুষ আছে যাদের শরীরে চামড়ায় ঝুলে গেছে, আগের মতো হাঁটতে ফিরতে চলতে পারেন না, কিন্তু সেই দিক থেকে আমার শ্বশুর অনেক বেশি ইয়াং। এখনও মাঠ লাগলে আমার শ্বশুর একাই 100, সে এতটা শক্তিশালী পুরুষ, ঠিক আছে। তো যাই হোক, আসলে আমার এত বড় বাড়ি, ঠিক আছে, কিন্তু আমার জামাই তো, সে তো থাকে প্রবাসে, সে তো আসলে বিদেশে থাকে। তো বিদেশে থাকার কারণে সে আসলে আমার সাথে খুব একটা বেশি সময় কিন্তু মানে পায় না, সময় কিন্তু একেবারে বলা চলে খাটাতেও পারে না। মানে এটা তার জীবনের একটা কষ্ট বলা চলে। আসলে বাড়ি করছে, টাকা পয়সা সবই উনি করছে, কিন্তু বউ যে ঘুমাইবো, হ্যাঁ, এই সুযোগটা কিন্তু আমার জামাই নাই, ঠিক আছে, কারণ সে তো বিদেশে থাকে, প্রবাসে থাকে। এখন আমি জানি না আসলে যারা বিদেশে একটু ভালো অবস্থানে আছে, শুনছি তারা নাকি বিদেশে আসলে ওই বিদেশি ওই যে সাদা চামড়াগুলো আছে ওদের সাথে নাকি অনেক কাজ মাজ করে টাকা দিয়া বা ডলার দিয়া। আমি জানি না, ওনার যদি সহ্য না হয়, আমি ওনাকে বলেছি আমার জামাইরে যে দেখেন, আপনি যদি একা একা থাকতে না পারেন, আপনার যদি কষ্ট হয়, ঠিক আছে, তাহলে বন্ধুবান্ধব তো আছে ওইখানে, ওই পাকিস্তানি মেয়ে আছে, মিয়ানমারের, বাংলাদেশের অনেক মেয়ে আছে, আপনি যদি পারেন তাহলে একটু ওই পতিকালয় যাকে বলে আর কি, নিষিদ্ধ পল্লীতে আপনি একটু সেখানে চলে যান, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই বা আমার কোনো আপত্তি নেই। কারণ আমি আমার স্ত্রী হিসেবে আমি আমার স্বামীকে এতটুকু ফ্রিডম আমি দিয়েছি, ঠিক আছে, কারণ দিন শেষে সেও কিন্তু একটা পুরুষ মানুষ। হ্যাঁ, আসলে সে আমাকে ছেড়ে দূর প্রবাসে, দূর বিদেশে থাকে। আসলে তার কথাও কিন্তু আমাকে চিন্তা করতে হয়, আমাকে টেনশন করতে হয় তার কথাও, কারণ দিন শেষে আমি সুখে থাকবো, সেও সুখে থাকবে না, এটা তো হতে পারে না। অনেক বউয়েরা আছে আসলে জামাইকে অতটা বেশি ফ্রিডম দেয় না, বা কেউ বলে না যে তুমি অন্য মেয়ের বিছানাতে যাও, হ্যাঁ, বা এই করো সেই করো, এগুলা কিন্তু কোনো স্ত্রীরাই কিন্তু কখনোই কোনো হাজবেন্ডকে কিন্তু বলবে না। কিন্তু বন্ধুরা, আমি একমাত্র মানুষ, আমি একমাত্র ব্যক্তি মনে হয়, আমি আমার হাজবেন্ডকে সবসময় বলে দিয়েছি যে আপনার যদি মন চায়, আপনার যদি উত্তেজনা বেশি হয়, আপনি বিদেশে নিষিদ্ধ পল্লী আছে, ঠিক আছে, ওই জায়গাতে ডলার দিলে কাম করা যায়, বা অনেক মেয়ে আছে, ঠিক আছে, সমস্যা নেই। তো আমি তাকে বলে দিছি যে আপনার যদি মন চায় আপনি যাইয়েন, কারণ আপনার কষ্ট আমার কষ্ট, আপনার কষ্ট আমি আসলে কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমি আমার স্বামীকে এইটুকু ফ্রিডম আমি দিয়েছি, আমি তাকে এইটুকু সুযোগ করে দিয়েছি, আমি আর কি করব। তারপরে সে যখন আমাকে বিয়ে করে আনলো বাংলাদেশে, আমি তাকে তখনও বলছি আপনার যদি কোনো এক্স গার্লফ্রেন্ড থাকে, বউতিতে প্রেম করছেন, যদি সে আপনাকে দিতে চায় তাহলে আমার কোনো সমস্যা নাই। মানে আমি আমার জামাইকে একেবারে বলা চলে, মানে তাকে তার মতো আমি চলতে দিতে চাই, যেন সে ফ্রি থাকে। হ্যাঁ, সে যেন আমার কবজে বন্দি না থাকে। তারপরে সে আমাকে বলতেছে তুমি খুব ভালো স্ত্রী, সত্যি তোমাকে আমি পেয়ে ধন্য। সে তো বিদেশেই, আমি বুঝি তার কষ্টটা। সেও আমাকে একদিন বলতেছে, আচ্ছা নুসরাত, আমি তো বিদেশে থাকি, তোমার কি মন চায় না যে আমি এত দূরে আছি? হ্যাঁ, আমি যখন দেশে থাকি তখন তো তুমি আমাকে অনেক ভালোবাসা দাও, তুমি আমাকে ভালোবাসা দেওয়ার জন্য একদম পাগল হয়ে ওঠো। আচ্ছা, এখন কি তোমার মন চায় না? আমি তাকে বললাম, হ্যাঁ মন তো চায়। এখন মন চাইলে এখন কি করব? কারণ এখন তো আমার কোনো উপায় নেই, তুমি তো নাই। তখন সে আমাকে বলতেছে, তোমার যদি কোনো পুরাতন লোক থাকে, আছে না ফ্রেন্ড সার্কেল, যদি তুমি কারো কাছ থেকে এই জিনিসটা পাও, আমারও কোনো সমস্যা নাই। আসলে দিন শেষে যদি তুমি আমাকে ভালোবাসো, যদি তুমি আমার ঘরেই থাকো, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমার শ্বশুর, তার কিন্তু বয়স খুব একটা বেশি হয় নাই। ইদানিং আমি দেখতে পারতেছি সে মাঝে মধ্যেই কিন্তু আমার দিকে মানে কেমন যেন তাকায়। আমি তার দৃষ্টি দেখলেই বুঝতে পারি, ঠিক আছে, এবং তার চাহনি বা মানে একটু সে আমাকে ইদানিং তার ছেলের বউয়ের নজরে দেখে না।
সে আমাকে তার নিজের বউয়ের চোখে দেখে। একদিন আমি কিচেনে বন্ধুরা আসলে গরম ভাত তরকারি আমি রান্না করতেছি, সবজি পেঁপে লাউ আরও কত কিছু আমার সামনে, আমি এগুলো রান্না করতেছি। আমার শ্বশুর আমাকে কিচেন রুমে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমাকে জড়িয়ে ধরেই সে আদর করা শুরু করে দিল। আমি কিছু বুঝলাম না, আসলে আমার তখন একদমই মুড ছিল না, ঠিক আছে। তখন আমি তাকে বললাম, কে? আরে শ্বশুরমশাই, আপনি কি করতেছেন এটা? তখন সে আমাকে বলতেছে, আরে বৌমা, আমার ছেলেটা সে তো বিদেশে থাকে, এইভাবে আর কতদিন তুমি একা একা থাকবে? দেখো না বৌমা, তাছাড়া তোমার শাশুড়িও নেই, আসলে এভাবে আমিও বা কতদিন থাকি? না, নিজের মনকে অনেক মানাবার চেষ্টা করেছি বৌমা, নিজের মনকে আর একদমই মানাতে পারতেছি না, আমার তো আর ভালোই লাগতেছে না। বৌমা, এই যে আমার ছেলে বিদেশে থাকে, তুমি এইভাবে একা একা কিভাবে থাকো? আমি তখন তাকে বললাম, আব্বা আপনি যে কি বলেন না, আপনি আমার শ্বশুর আব্বা, আপনি এগুলো কি বলতেছেন? আব্বা আপনি এগুলো কি বলতেছেন? সে আমাকে তখন বলতেছে, আরে বৌমা বল, আরে শরীর তো সবারই আছে, শরীর যেহেতু আছে সবারই তো একটু আর একটু চাহিদাও আছে, তুমি আমাকে বলতে পারো, আমার কোনো সমস্যা নাই। আসলে শ্বশুরমশাই এমনভাবে আমাকে চেপে ধরলো, আমি আর তাকে কোনো কিছুতেই বাধা দিতে পারলাম না, তাপে আর আমি কোনো কিছুতেই আটকাতে পারলাম না। সে আমাকে বলতেছে, বৌমা তুমি আমাকে একটা সুযোগ দাও না বৌমা, এরকম করো কেন? তোমার শাশুড়ি নেই বলে আমি তোমার কাছে মাঝে মধ্যেই আসি, তোমার দিকে আমি তাকিয়ে থাকি, বৌমা তুমি কি বুঝো না আমাকে? আমি তখন তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন বাবা, আপনি আমার শ্বশুরমশাই, আপনি আমার জামাইয়ের বাবা, আপনি এগুলো কি বলতেছেন আব্বা? আপনার যদি কোনো কিছু লাগে আমাকে বলেন, আমি আপনাকে খাবার বানিয়ে দিচ্ছি, পানি টানি কোনো কিছু লাগবে কিনা বলেন, আমি আপনাকে দিচ্ছি। তখন সে বলতেছে, খাবার তো সারা জীবনই দিবে, এই জিনিসটা কি দিবে না? বোমা, এই জিনিসটা তো দিলে তোমার কমে যাবে না, আমার ছেলে তো কোনো কিছুতে দিই কম পড়বে না, তাছাড়া আমার ছেলে তুমি যদি আমাকে দাও সে তোমাকে কখনোই না করবে না, কারণ সেই ধরনের মানুষই না। তো বন্ধুরা, ছেলে কিরকম সেটা বাবাও জানে। এখন আমি কি করব বলেন তো? আমি তো একজন নারী মানুষ, আসলে আমার বুক ফাটে তো মুখ ফোটে না, আমি তো কারো কাছে আমার মনের কথাগুলো বলতে পারি না। আমি তাকে এখন কি করে বলবো, কি করে বলি তাকে বলেন তো? আমার আসলে খুব লজ্জা হচ্ছিল। আমি তখন তাকে বললাম, আব্বা আপনি এগুলো কি করতেছেন, আপনি চলে যান এখান থেকে, আমার একদমই ভাল লাগতেছে না। তারপরে বন্ধুরা আমার শ্বশুর এখান থেকে চলে গেল। তো এইভাবে আরও 2 দিন পর আমার শ্বশুর দিকে আমার দিকে একেবারে ইমোশনালভাবে তাকিয়ে আছে। আমাকে সে বলতেছে, অনেকভাবে হাত জোর পর্যন্ত করতেছে, এবং সে আমাকে বলতেছে, বৌমা আমি তো মরে যাব, আসলে এই বয়সে আমি কারো কাছে যেতে পারতেছি না, আমি কার কাছে যাব, কার কাছে বলবো? দেখো বৌমা, আমি আর নিজেকে কোনোভাবেই আটকাতে পারতেছি না, প্লিজ তুমি একটা কিছু করো। আসলে বন্ধুরা, সে মুরব্বী মানুষ, তাছাড়া আমার জামাইয়েরই বাবা, আমি তার দুঃখ কষ্ট কোনোভাবেই যেন আর মেনে নিতে পারতেছি না। সত্যি কথা বলতে তার দুঃখ কষ্টগুলো আমার কাছে খুব বেশি খারাপ লাগতেছিল, খুব বেশি খারাপ লাগতেছিল। আমি আর নিজেকে আর কোনোভাবেই যেন আটকাতে পারলাম না। তার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হচ্ছিল, যে মানুষটা হয়তো আর বেশি দিন পৃথিবীতে বাঁচবে না, যে কোনো একদিন মরেই যেতে পারে। কিন্তু বন্ধুরা, আমি যে তার আশাটা, তার ইচ্ছাটা আমি পূরণ করতেছি না। আর তাছাড়া আমার জামাই তো আমাকে অনুমতি দিয়েই দিছে, আমি যে কারো সঙ্গে চাইলেই কিন্তু কাজটা করতে পারি, সে কোনো কিছুই বলবে না। আমার জামাই যে জায়গাতে অনুমতি দিছে সেই জায়গাতে আমার তো কোনো সমস্যা নেই, তাই না? আমার কি সমস্যা? তারপর একদিন রাতের বেলা আমি যখন ডিনার করতেছি, আমার 2 ছেলে খাচ্ছে আর বড় ছেলেটা বাজারে আছে। সেদিন শ্বশুরমশাই আমাকে রান্নাঘরের সে আমার পাশেই কিন্তু বসেছিল ডাইনিং রুমে, তার বাম হাত দিয়ে আমার পিঠে সে হাত দিচ্ছে, আর ডান হাত দিয়ে খাবার খাচ্ছে, আর আমার দিকে ফিরে ফিরে তাকায়। তার পুরো পাওগুলো কিন্তু টেবিলের নিচে আমার উপরে, বলতে গেলে একেবারে রান্না খাওয়ার সময় এমন একটা অবস্থা লাগাইছে বন্ধুরা, সেটা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তারপরে সে কি করলো, সে আসলে ভাত খাইলো। ভাত খাওয়ার পরে বন্ধুরা, ঠিক আমি অনেক বেশি গরম লাগতেছিল, আমি আসলে ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসলাম, ভাবতেছিলাম আজকে একটা বড় একটা ঘুম দিব। তারপর আমি আমার ছোট 2 ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। ওরা আসলে আমার পাশেই ঘুমায়, আর বড় ছেলেটা আলাদা রুমে ঘুমায়। সে আসলে এখনো দোকানে আড্ডা দিচ্ছে তার বন্ধুদের সঙ্গে। ঘরের কথায় ঠিক রাত 10:30 বাজে। এমন সময় আমি ঘরের দিকে মোবাইলে তাপাচ্ছিলাম, দেখতেছি আমার ছেলেটা এখনও বাইরে আড্ডা শেষ করে এখনও আসে নাই। মনে হচ্ছে আজকে বন্ধুদের সঙ্গে ফুল পিকনিকে আছে, অনেক বেশি আড্ডা দিচ্ছে। যাই হোক, আমার ছোট 2 ছেলে তো তারা তো ঘুমিয়েই পড়েছে। এখন আসলে আমিও ঘুমানোর জন্য নাইটি পরে আসলাম। আমি এখন ঘুমাবো, বিছানা টিছানা একদম সব কিছু প্রস্তুত, আর খুব বেশি ঘুমও পাচ্ছিল। আসলে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, তো কাজ করছে আজকে অনেক বেশি, ঘর দর মুছি সব কিছু। কিছুক্ষণ পরেই দেখলাম আমার শ্বশুর আসলে পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমি আসলে তখন চুল আঁচড়াচ্ছিলাম, আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে চুল আঁচড়াচ্ছিলাম। শ্বশুর আমার দিকে এসে আমাকে জড়িয়ে ধরল, কোনো কিছু বলল না, আমার গাল মুখ সব কিছু তার হাত দিয়ে একদম চেপে আমাকে ধরল। আসলে আমার আর কোনো শক্তি ছিল না। তারপর আমি হাত দিয়ে তাকে আসলে সরানোর চেষ্টা করতেছি, সে আমার
2 হাত আসলে পিছনে নিয়ে বেঁধে দিল। আমি তাকে বলতেছিলাম, শ্বশুর আপনি এটা কি করতেছেন? আপনি আমার বাবা সমকক্ষ। এই কাজটা আপনি কোনোভাবেই করতে পারেন না। শ্বশুর আমাকে যেন কোনোভাবেই সে ছাড়তেছে না। শ্বশুর আমাকে বলতেছে, বৌমা একটা সুযোগ দাও, আমি অনেক দিন যাবৎ অপেক্ষায় আছি, অনেক উপোস আছি, প্লিজ বৌমা তুমি আমার সঙ্গে জোরাজুরি করো না। বন্ধুরা, আসলে নিজেকে সেদিন আমি কোনোভাবেই আর আটকাতে পারলাম না। আসলে সত্যি কথা, অনেক দিন পর আমিও পুরুষের ছোঁয়া পেয়ে আমার শরীরে যেন একটা কারেন্ট চলে আসলো। আমিও যেন কোনোভাবেই আর নিজেকে একদমই আটকাতে পারলাম না। আমার মনে হচ্ছিল না, অনেক হইছে। শ্বশুর যেহেতু চাচ্ছে, আমাকে আর কেউ যেহেতু জানবে না, কেউ কেউ যেহেতু শুনবেও না, ঠিক আছে থাক। আর আমার জামাই তো পারমিশন দিয়েই দিছে। আসলে বন্ধুরা, শরীরের খিদা জীবনের সবচাইতে বড় খিদা। আপনি একবেলা ভাত না খেয়ে থাকতে পারবেন, 2 বেলা ভাত না খেয়ে থাকতে পারবেন, কিন্তু বন্ধুরা আপনি একবেলা ভালোবাসা না খেয়ে থাকতে পারবেন না। আপনার বউকে ছাড়া একবেলা আপনি থাকতে পারবেন না। আর আমার শ্বশুর তো অনেক দিনের উপাস, সে তো আমাকে পেয়ে কি যে একটা অবস্থা পায়, ওরে বাপরে বাপ, শ্বশুর পুরো মনে হচ্ছে একেবারে উড়ুমুস্তরি শুরু করে দিয়েছে। মানে কত দিন পর সে যে জিনিসটা পাইল, বন্ধুরা তোমাদেরকে আর বোঝাতে পারবো না। একেবারে ক্ষুধার্ত একটা পুরুষ এমনভাবে শুরু করে দিছে। আমি তাকে বললাম, আস্তে বাবা আস্তে। সে বন্ধুরা আমার পরানো ছিল নাইটি, এটা এমনভাবে টান দিছে, একবারে হাত দিয়ে এটাকে 2 টুকরো করে ফেলে দিছে। শরীরে যা ছিল একদম সব কিছু ছিঁড়ে বিড়ে এসে কাজ শুরু করে দিছে। মানে এরকম হিংস্র পুরুষ আমি আমার জীবনে এর আগে কখনোই দেখি নাই। আহারে ভাই রে ভাই, কি বলবো তোমাদেরকে। আমার জামাই সে কিন্তু শত গুণে ভালো, সে আমাকে নিবিড় একদম ধীরে ধীরে আস্তে আস্তে। কিন্তু শ্বশুরের এই অবস্থা দেখে আমি বুঝলাম সে যে কত বছরের উপস, মানে কত বছর ধরে যে এই জিনিসটা পায় না, আমি তোমাদেরকে সেটা আর বলে বুঝাতে পারবো না। আমার শরীরে একটু কাপড়ও সে আর ঠিক রাখলো না, সব ছিঁড়ে একদম ফেলে দিল। আমি শ্বশুরকে বললাম, শ্বশুর এই যে আমার জামাই এত কষ্ট করে বিদেশে আমাকে এই জামাগুলো কিনে দিছে, প্রায় 10-12 হাজার টাকা এগুলার দাম। আপনি কাজ করেন কিন্তু জামাগুলো তো ছিঁড়েন। সে আমাকে বলতেছে আমাকে নাকি 1 লক্ষ টাকা দিয়ে জামা এনে দেবে। ঠিক আছে, যাই হোক, শ্বশুরকে আর কোনো কিছু বললাম না। আমি শ্বশুর তার মতো কাজ করা শুরু করে দিছে। রাত 7:30টার দিকে আমরা যখন শুরু করেছি, প্রায় 10:30 বাজে। আমরা 1 ঘন্টা ধরে কিন্তু এই সমস্ত কাজ চলতেছে। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় হলো আমার বড় ছেলে সজীব এখনও কিন্তু তার খবর নেই। আসলে আমার শ্বশুর এখন খুব বেশি একেবারে উত্তেজিত অবস্থায়। ঠিক আছে, মানে এখন সে আমাকে ছাড়তেছে না। এমন সময় হঠাৎ করে আমার ছেলে আরিফ, দরজা খোলা ছিল, হঠাৎ করে এসে আমাদের রুমে আর আমাকে আর শ্বশুরকে একসঙ্গে দেখে। কি বলবো বন্ধুরা, সে আসলে মোবাইলে 2টা ছবি উঠায় নেয়। ছবি উঠানোর পরে সেই রুম থেকে চলে যায়। আসলে এটা আমার কাছে আমার জীবনের সবচেয়ে একটা লজ্জাজনক একটা ঘটনা। মানে ছেলের সামনে শ্বশুরের সঙ্গে এই অবস্থায় এখন আমি কি বলবো? আর পাশে আমার 2 ছেলে তো ঘুমিয়ে আছে। আমি এখন আমার বড় ছেলে আরিফকে কি বলবো? আমার মাথায় আসলে একদমই কোনো কিচ্ছু কাজ করতেছে না। আমি এখন কোনো কিছুই বুঝতেছি না। আমি আমার ছেলে আরিফকে কিভাবে কি জবাব দিব তার কাছে? হ্যাঁ, আমি তাড়াতাড়ি শ্বশুরকে বললাম, বাবা আপনি আমাকে ছাড়েন, আমার বড় ছেলে আরিফ চলে এসেছে, আপনার নাতি আমাদেরকে দেখে ফেলেছে, বাবা তাড়াতাড়ি। বন্ধুরা, সে বলতেছে, আরে বোমা আরেকটু আরেকটু। বাবা বলতেছে, আরেকটু আরেকটু। আমি বললাম, বাবা আরেকটু সময় নে, আরে আরিফ চলে এসেছে, সে আমাদেরকে দেখতেছে বাবা। সে বলতেছে, বোমা এখন তুলতে পারবো না, আরে কঠিন একটা অবস্থায় আছে বোমা, আরেকটু সময় চলে এসেছে। আমার এমন একটা হাসি পাচ্ছিল ভাই। বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, আমি বাবাকে বললাম, বাবা কি চলে এসেছে আপনি শুনেন তো। আরে আমার ছেলের সামনে আমি কি বলবো, আমি খুব লজ্জা পাচ্ছি বাবা। মানে সে তো আমাকে আর ছাড়তে চায় না, সে তো তার কাজ করে তারপরে আমাকে ছাড়লো, এর আগে সে উঠে নাই। আসলে বন্ধু, এরকম একটা পরিস্থিতিতে এর আগে আমি আমার জীবনে কখনো পড়ি নাই। মানে একদিকে আমার সব কাবাচুবা শেষ, আমি কি যে পরবো এটাও নাই। এখন আমাকে ওই ড্রয়ার থেকে আলমারি থেকে গিয়ে কাপড় আনতে হবে, তারপরে আমাকে নতুন কাপড় পরতে হবে। ওইদিকে আমার ছেলে ডাইনিংয়ে খাবার খাচ্ছে আর আমাকে দেখতেছে, মনে মনে ভাবতেছে, শালি লেন্ডি কি শুরু করে দিছে। কি যে বলবো বন্ধুরা, সে তো আর তোমাদেরকে বলার মতো আমার আর ভাষা নেই। তো আমি তাড়াতাড়ি তার কাছে গেলাম, ডাইনিং রুমে গিয়ে বললাম, বাবা তুমি এত রাত করে এসেছো, আসতে তুমি কি ভাত খাবে? সে আমাকে বলতেছে, এত রাত করে এসেছি বলে আজকে তোমাদের এই আকাম কুয়াকামটা দেখতে পেরেছি, যদি আরও আগে আসতাম তাহলে আমি যদি আমার রুমে চলে যেতাম তাহলে তো দেখতে পারতাম না, তোমরা যে প্রতিদিনই এই কাজ করো। আসলে বন্ধুরা, একটা গল্প আছে, হ্যাঁ, যেখানে যেখানে মানে চোর আর বয়স সেখানে রাত হয়, যাই হোক, কি যেন একটা সংলাপ আছে। আমি আমার জীবনে এর আগে কখনই এই কাজগুলো করি নাই, সবসময় ভয় পেতাম। আজকে একটু সাহস করে এই কাজটা করতে গেলাম।
দেখেন আজকেই আমি আমার ছেলের কাছে কিন্তু ধরা খেয়ে গেলাম। এখন তার কাছে আমি কি জবাব দিব? তার কাছে আমি কি বলবো? আমি আসলে সত্যি কথা কোনো কিছুই আমি আসলে ভেবে পাচ্ছিলাম না। আমার মুখ একেবারে বন্ধ, আমার জবান একেবারে বন্ধ। আমার তো বলার মতো আর কোনো ভাষা নেই বন্ধুরা। আমি কি বলবো? মানে এরকম একটা পরিস্থিতিতে এর আগে আমি আমার জীবনে কখনো পড়ি নাই। তো যাই হোক, খুবই লজ্জিত পেলাম। তখন ছেলে আমাকে বলতেছে, মা তুমি বুঝি প্রতিদিন এইভাবেই করো? আমি মোবাইলে ছবি উঠাইছি, আমি আমার আব্বুরকে এই বিষয়টা পাঠাবো। তখন আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, সে কোনো কিছুই শুনতেছে না। সে ওই দিন রাতে রুম থেকে বেরিয়ে চলে গেল। সে খাবারও খায়নি, চলে গেল। এখন বন্ধুরা আমি কি করতে পারি বলেন তো? আমার আসলে কোনো কিছুই করা ছিল না ঠিক ওই মুহূর্তে। কারণ এখন আমি কি করব? আসলে শ্বশুর আব্বা একদিন ধরে আমার পেছনে লেগে আছে, আঠার মতো লেগে আছে। আমি তাকে কোনোভাবেই সরাইতে পারতেছিলাম না। কোনোভাবে আমি তাকে সরাইতে পারতেছিলাম না। আসলে তাকে কিভাবে সরাবো? তাকে কি বলবো? সে আমার পেছনে একদম আঠার মতো লেগে আছে। তাছাড়া আজকে যেন আমার মনটা চাইছিল। আসলে আমার মন চাচ্ছিল। কিন্তু বন্ধুরা আমার ছেলে আমার উপর রাগ করে সে বাড়ি ছেড়ে চলে গেছে। আসলে আমি তাকে অনেকবার মোবাইল ফোনে ফোন দিলাম, সে আমার ফোন ধরেই না। আচ্ছা যাই হোক, যেহেতু নতুন নতুন গরম গরম জিনিস খেলে মুখ পড়ে যায়, ঠিক আছে, কয়েকটা দিন যাক, দেখি ছেলের রাগ কমে কিনা। যদি ছেলের রাগ কমে তাহলে হয়তো তার কাছে গিয়ে আবার সরি বলে আসতে পারবো। এখন তো আর কোনো কিছু করার নেই। তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে। তো তোমরা যারা যারা এরকম একটা পরিস্থিতিতে পড়েছ, হ্যাঁ, বিশ্বে কিন্তু অনেক নারী মানুষ আছেন যারা এরকম পরক্রিয়া করতে গিয়ে কিন্তু ধরা পড়ে গেছেন। তখন আসলে কোনো কিছুই করার নেই। তো যাদের এই অবস্থা তোমরা পড়েছ, তো কমেন্ট করে জানাতে পারো। আর ভাইয়ারা যারা প্রবাসে আছেন বা যারা দেশে আছেন, কমেন্ট করে জানাতে পারেন আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো। দেখা হচ্ছে সবার সঙ্গে আবারও নতুন ভিডিওতে। আর তোমরা যদি এই পর্বটা শুনতে চাও যে এর পরবর্তীতে কি হলো, যদি তোমাদের ভালো লাগে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। কেমন? তো সবাই ভালো থাকবে।